কোয়ারেন্টাইন ব্যাপারটা সবার জীবনে খুবই অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল। এই টাইমে অনেক মানুষ অভিনব অভিনব সব উপায়ে আসলে অবলম্বন করে তাদের কাজকর্ম করার চেষ্টা করছেন। বাসা থেকে কিভাবে অফিস করা যায়, তারপর পরীক্ষা নিয়ে কিভাবে দুশ্চিন্তা করা যায়। কিন্তু এর মধ্যে একজন মানুষ ছিল যে হচ্ছে গিয়ে একজন টিচার। তার মধ্যে টিচার হইলেও আবার ইংলিশ টিচার। সো ইংলিশ ব্যাপারটা তো আসলে শেখা খুব একটা সহজ না। জাস্ট একটা ফোন ইউজ করে এমনভাবে মানুষকে ইংলিশ শেখানো শুরু করলো যে লাখ লাখ মানুষ তার ইংলিশ শেখানোর প্রেমে পড়ে গেল এবং তারপর তারা ইংলিশ শিখতে শুরু করলো, তাও ঘরে বসে স্পোকেন ইংলিশ। ইংলিশ সাবজেক্টটার উপর পড়াশোনা করে এখন অক্সফোর্ড পর্যন্ত চলে গেছে, তাও 100% স্কলারশিপ নিয়ে। অলসো 10 মিনিট স্কুল, বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন এডুকেশন পোর্টাল, সেখানে তিনি হেড অফ হিউম্যান রিসোর্স হিসেবে কাজ করেছেন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আমাদের সাথে আমার আলোয় আমার বিজয়ের একটা অন্যরকম এপিসোড, যেখানে আমি একটা বড় সড়ো হেডফোন পরে কথা বলতেছি। দেখতে পাচ্ছেন আমাদের সেটে গেস্ট নাই, is none other than Miss Munzereen Shahid. Hey, Munzereen. Assalamu alaikum. Hi, Rafsan. I think introduction-ta was way too much আমার জন্য, but thank you so much for the kind word. অনেক ভালো লাগছে আজকে এসে, and অক্সফোর্ড থেকে জয়েন করেছি। আই উইশ আমি আজকে ওখানে থেকে এই ব্রিলিয়েন্ট সেটে সবার সাথে ইন্টারঅ্যাক্ট করে সবার সাথে একদম বাংলাদেশে থেকেই করতে পারতাম কথাবার্তা। ওয়ান থিং উইভ রিয়েলাইজড ইজ যে ডিস্টেন্স ডাজন্ট মিন এনিথিং এনিমোর। তো তুমি ওখানে ঢাকায় বসে আছো, আমি এখানে অক্সফোর্ডে বসে আছি, বাট ইউ নো উই আর হিয়ার এন্ড উই আর শুটিং দিস টুগেদার। সো আলহামদুলিল্লাহ। আমি মুনজারিন একজন আরেকজনকে তুমি তুমি করে সম্বোধন করছি, বিকজ আমরা আসলে এখন থেকে আরো 4-5 বছর আগে থেকে একসাথে কাজ করা হয়েছিল 10 মিনিট স্কুলে, এবং তখন থেকে আমি মুনজারিনকে দেখলাম যে আসলে এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এত মানে প্রোডাক্টিভ একজন মানুষ, এবং আজকে তার আমি ইন্টারভিউ নিচ্ছি একজন মানে শোতে আমার গেস্ট হিসেবে। সো মানে আমার জন্য তো অপোজিট রাফসান, আমার জন্য অপোজিট। আমি রাফসান শাওয়াবের শোতে এসে রাফসান শাওয়াব আমার ইন্টারভিউ নিচ্ছে। I feel like I've finally done something. রাফসানের শোতে আসছি। Absolutely. এটাই মানে, how do you realize that you have done something, ladies and gentlemen? You realize this by coming to একটা সার্টেন শো। মুনজারিন, মানে ইউ হ্যাভ রিসেন্টলি এরকম তুমি চলে গেল হচ্ছে মাস্টার্স করতে, মানে ডাবল মাস্টার্স করতে, শুধু মাস্টার্স না, এরকম মানে বাংলাদেশ থেকে একটা নতুন জায়গায়, তারপর হচ্ছে গিয়ে এখন তুমি নতুন একটা জায়গায় নতুনভাবে জীবন শুরু করতেছো। সো হাউ ডাজ দিস নিউ লাইফ ফিল, মানে এই নতুনভাবে শুরু করা জীবনের নতুন একটা চ্যাপ্টার, হোয়াট আর অল দি ইমোশনস গোয়িং থ্রু ইউর হেড? That's a tough question because I think আমাকে এটা যদি 14 দিন আগে, যেদিন আমি ফার্স্ট অক্সফোর্ডে আসছি, সেদিন যদি আমাকে জিজ্ঞেস করা হতো, আমি প্রবাবলি এখন অনেক ইমোশনাল হয়ে যেতাম। বিকজ আই স্টিল রিমেম্বার যে আমি ফার্স্ট যেদিন আসছি, এত ধরনের ইমোশনস একসাথে কাজ করে। বিকজ একটা নতুন দেশে আসলাম, দেশটাতে কিভাবে জিনিসপত্র ওয়ার্ক করে এখনো জানি না, কোথায় থাকতেছি ওই জায়গাটাও, এয়ারপোর্ট থেকে ওই জায়গাটাতে যাওয়াও অনেক বড় একটা চ্যালেঞ্জ মনে হয়। ছোট ছোট জিনিস অনেক চ্যালেঞ্জিং লাগে আর কি, যখন একটা নতুন জায়গায় আসি, অপরিচিত জায়গায় আসি। হাউ ডু আই ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট ইন আ কান্ট্রি আই ডোন্ট নো। সো এই ধরনের খুবই স্ট্রেঞ্জ জিনিস নিয়ে প্যারা খাইছি আর কি। বাট আলহামদুলিল্লাহ, দ্য প্রসেস হ্যাজ ওভার টাইম গটেন আ বিট ইজিয়ার। যেমন গতকালকে আমার সেলফ আইসোলেশন শেষ হয়, 14 দিন আইসোলেট করতে হয় আসলে। সো গতকালকে শেষ হয়, এন্ড আই থিংক ইয়েস্টারডে ওয়াজ দ্য ফার্স্ট ডে আমি বের হয়েছি বাসা থেকে। সো আগেন আরেকটা ডিফারেন্ট রাশ অফ ওভারওয়েলমিং ইমোশন, যে কোথায় চলে আসলাম, এখানে তো কিছুই ফ্যামিলিয়ার না, হারায় যাচ্ছি। গুগল ম্যাপ দেখে দেখে হাঁটতেছি, বাট তাও হারায় যাচ্ছি। সো মানে এখন এই যে অক্সফোর্ডের জীবন ভার্সেস ইফ ইউ ট্র্যাক ব্যাক একদম চিটাগাংয়ে চলে যাও, যেখানে প্রবাবলি ইউ স্পেন্ড আ হিউজ পার্ট অফ ইউর লাইফ। সো হাউ ডিফারেন্ট ওয়্যার ইউ অ্যাজ আ লেটস সে কিড, অ্যাজ আ টিনেজার? ভেরি ডিফারেন্ট। এটা কাউকে বললে কেউ বিশ্বাস করে না, বাট আমি যখন ছোট ছিলাম আর ইউ নো আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি প্রচন্ড দুষ্ট ছিলাম। মানে আমার স্কুলের সব ফ্রেন্ডদেরকে যদি জিজ্ঞেস করা হয়, আই থিঙ্ক ওরা আরো অনেক ডিফারেন্ট অ্যাকাউন্ট দিতে পারবে, যে আই ওয়াজ অলওয়েজ আপ টু সাম প্র্যাঙ্ক অর দি আদার স্কুলে থাকতে। এন্ড এরকম অনেক ওকেজন হয়েছে যে দুষ্টামি করার কারণে ক্লাস থেকে বের করে দিছে, ক্লাসের বাইরে দাঁড়ায় আছি, বাট তাও আমার মধ্যে জিরো শেম। মানে আমি পানিশমেন্ট খেয়েও ক্লাসের বাইরে দাঁড়ায় আমি হাসতেছি, আরো প্র্যাঙ্ক প্ল্যান করতেছি। মানে কোয়ারেন্টিনের টাইমে আই থিঙ্ক আরেকটা ডিফারেন্ট কাইন্ড অফ সেলফ ডিসকভারি হয়েছে, বিকজ আই ওয়াজ অলওয়েজ ভেরি ক্যামেরা শাই। আই থিঙ্ক রাফসান তো অনেকদিন ধরে আমাকে চিনে, অ্যান্ড ইউ've seen me, লাইক আগেও যখন 1 বছর আগেও আমাকে কেউ যদি ক্যামেরার সামনে এসে কিছু করতে বলতো, আই ইউজ টু বি ভেরি শাই। আর এটা মানে আমার চিন্তারই বাইরে ছিল যে আমি মানে একটা ভিডিও রেকর্ড করবো কেমনে, হাউ ডু ইউ ডু দ্যাট। সো বাট আই থিঙ্ক কোয়ারেন্টিনে থেকে
most people have been in some way or the other challenged. So, challenged to think out of the box or do something they've not done before. So, ওই চ্যালেঞ্জটার কারণে আই থিঙ্ক আমার ক্ষেত্রেও যেটা হয়েছে যে আই থিঙ্ক আমি আমার ফার্স্ট ভিডিও যেদিন বানাই আই ওয়াজ ভেরি মানে অ্যাজিটেটেড বলাটা ভুল হবে, বাট আমি খুব কেমন জানি একটা জিনিস কাজ করছিল যে বাসায় বসে আছি অ্যান্ড অনেক দিন ধরে কাউকে দেখছি না অ্যান্ড কারোর সাথে কানেকশন হচ্ছে না। সো ওই জায়গাটা থেকে লাইক লেট মি জাস্ট মেক আ ভিডিও, কি হবে আর 100 জন মানুষ দেখবে হয়তো, বাট হোয়াটস দ্য ওয়ার্স্ট দ্যাট ক্যান হ্যাপেন, 100 জন দেখলেও তো অনেক। মানে তুমি যে জিনিসটা বললা যে লেটস সে একজন শিশু কিশোর হিসেবে তুমি অনেক দুষ্ট ছিলা এবং তুমি হচ্ছে অনেক প্র্যাঙ্ক করতা এবং তুমি কান ধরে ক্লাসের বাইরে দাঁড়ায় থাকতা, যেসব মানে জিনিসপত্র আসলে যারা এখনকার মুনজারিন শহীদকে চিনে তারা হচ্ছে কি চিন্তাও করতে পারবে না যে কেমনে কি, এটা তো হেড অফ এইচআর কে এই সব তো সম্ভব না। বাট দেন এগেন সো ওয়েন ডু ইউ থিঙ্ক লাইফ স্টার্টেড টু চেঞ্জ ফর দ্য ফার্স্ট টাইম, যে আসলে এই পর্যায়ে এসে আমার কাছে মনে হলো যে আই বিকেম আ বিট ডিফারেন্ট অ্যাজ এ হিউম্যান বিইং, চিন্তা ভাবনা একটু চেঞ্জ হয়ে গেছে, প্রায়োরিটি একটু শিফট করছে? হোয়াট ওয়াজ লাইক দ্যাট ট্রানজিশনাল পিরিয়ড ইন ইওর লাইফ? আই থিঙ্ক আমার জন্য সবচেয়ে বড় ট্রানজিশন ওয়াজ আমি যখন স্কুল শেষ করে ইউনিভার্সিটিতে আসি ঢাকায়। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট বিগ শক দ্যাট আই গট, বিকজ চিটাগং এত ছোট অ্যান্ড একটা খুবই মানে ফ্যামিলির থেকে মানে ফ্যামিলি প্রোটেক্ট করে রাখছে, খুবই প্রোটেক্টেড একটা বাবলে বড় হয়েছি। স্কুল থেকে বাসায় যেতাম, বাসা থেকে স্কুলে যেতাম, দ্যাটস ইট, দৌড় অদ্দূরই ছিল। অ্যান্ড হঠাৎ করে ঢাকায় আসলাম অ্যান্ড ঢাকায় হঠাৎ করে এরকম বাসার থেকে দূরে থাকছি অ্যান্ড ইউনিভার্সিটিতে একা একা যাওয়া আসা করছি, জবে ঢুকে যাচ্ছি, সো সেখান থেকেও অনেক কিছু শেখা হলো। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স বা ফার্স্ট টেস্ট অফ গ্রোয়িং আপ। সো মুনজারিন, তুমি জাস্ট এইমাত্রই বললা যে হচ্ছে গিয়ে ইউনিভার্সিটিতে আসার পরে ইউ ফেল্ট লাইক যে এটা ছিল জীবনের প্রথম একটা ইম্পর্টেন্ট ট্রানজিশন, অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তুমি এখন আর চিটাগংয়ে নাই, তুমি ঢাকায় চলে আসছো, ফার্স্ট টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড আ লট অফ আদার থিংস। কিন্তু সো আমি যখন তোমার সাথে ফার্স্ট দেখা হয় আই থিঙ্ক তখন হচ্ছে কি আমরা ফার্স্ট ইয়ারে পড়ি ঢাকা ইউনিভার্সিটিতে, সো এরকম একটা সিচুয়েশনে। সো এই যে ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়া, ফার্স্ট অফ অল এই ইংলিশ নিয়ে পড়াশোনা করা, ইংরেজি এরকম একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা, এটা কি তুমি খুব কনসিয়াসলি চুজ করছিলা? এবং যদি কনসিয়াসলি চুজ করে থাকো অথবা নাও করে থাকো, হোয়াট ওয়াজ দ্য থট বা অথবা তোমার মাথায় এই সাবজেক্ট রিলেটেড বা এখান থেকে ক্যারিয়ারে যাওয়ার রিলেটেড প্ল্যানস কি ছিল ইন দ্য ফার্স্ট ইয়ার? সো ইন্টারেস্টিংলি আমার যখন ইউনিভার্সিটির চয়েস তো লিস্ট করতে হয় ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে, সো ওই চয়েস লিস্ট করার সময় ইংলিশ ওয়াজ নট মাই ফার্স্ট প্রেফারেন্স, মাই ফার্স্ট প্রেফারেন্স ওয়াজ ইকোনমিক্স। সেকেন্ড প্রেফারেন্স প্রবাবলি ডিফারেন্ট কিছু একটা ছিল, থার্ড গিয়ে আমার ইংলিশ ছিল আর কি। সো স্কুলে থাকতে আই ইউজ টু এনজয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ আ লট, তারপরে বই পড়তে অনেক ভালো লাগতো, স্টোরিজ পড়তে অনেক ভালো লাগতো, লিখতে অনেক ভালো লাগতো। সো ওইখান থেকেই আমার মনে হয়েছিল যে আচ্ছা যদি ইউনিভার্সিটিতে এসে ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে পারি, ইট উড বি আ গ্রেট অপরচুনিটি অ্যাজ ওয়েল। মানে ওখান থেকে ক্যারিয়ার নিয়ে আমি মানে এখন বললে হয়তো বা ইট সাউন্ডস আই ডোন্ট নো কনফিউজিং, বাট তখন কিন্তু আমার এত রিজিড কোনো ক্যারিয়ার প্ল্যান মাথায় ছিল না যখন আমি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে ছিলাম। আমার তোর জন্য ইট ওয়াজ মোর ইম্পর্টেন্ট যে আমি যেটা পড়ছি ওটা ডু আই এনজয় ইট বা এম আই গুড অ্যাট ইট, বিকজ আমার মাথায় তখন এটাই ছিল যে একটা জিনিস তো জানতাম যে অঙ্ক আমাকে দিয়ে হবে না। সো এমন একটা ফিল্ডে যদি ঢুকি যেখানে অঙ্ক করতে হবে অনেক, তাহলে আমি প্রবাবলি ওখানে আমার গ্রেডও মেনটেন করতে পারবো না। এই জিনিসটা পড়তেছি ওটাতে এম আই হ্যাপি উইথ ইট বা আমি ওটা ভালো পারি নাকি, এরপরে দেখি কি হয়। আই হ্যাভ অলওয়েজ বিন অ্যান এরপরে দেখি কি হয় সর্ট অফ আ পারসন। let's say successful people in different fields, so ওদের সবকিছু একদম ছকে ছকে প্ল্যান করা ছিল, একদম ক্লাস 5 থেকেও জানতো এটা করবে এটা করবে, তার মানে এটা আসলে একদমই ঠিক না। মানে সব আসলে এরপরে কি হয় দেখি। আমি বলছিলাম যে আমি ডাক্তার হব, তারপরে আমি মেডিকেলের গাইড বুকটা দেখছি, এখন ওরা সাইজ দেখেই আমি বুঝছি যে এটা আমাকে দিয়ে হবে না। মানে আজকে এই এপিসোডটার মাধ্যমে আসলে অনেকেই যারা মুনজারিন শহীদ হতে চান বা আসলে কোনো না কোনো ফিল্ডে আপনি এরকম মানে একটা বড় সড়ো রকস্টার হতে চান, আপনি তো বুঝতে পারতেছেন ব্যাপারটা যে আসলে কখনো এই জিনিসপত্র ছকে ছকে বাধা থাকে না। মেবি এরপরে কি দেখি, এরপরে কি হয় দেখি ইজ দ্য লাইক দি philosophy of life, or that's how it should be. The next change in your life was probably 10 minutes করে জয়েন করা, যে 10 minutes করে যখন ফার্স্ট সেকেন্ড ইয়ার থেকে আসলে এরকম আমাদের একটা ইয়াং টিম ঢুকলো, তারপর হচ্ছে গিয়ে সবাই একজন একটা রোল নিয়ে কাজ করা শুরু করলো। সো ইভেনচুয়ালি ইউ বিকেম দি হেড অফ এইচআর, মানে হচ্ছে গিয়ে পুরা যত মানুষজন আছে সবাইকে আসলে তোমার এখন ম্যানেজ করতে হয়, অ্যান্ড ইউ হ্যাভ টু গেট দ্য বেস্ট আউট অফ দেম।
which I think is a very crucial role for any organization. কিন্তু আসলে তোমার জন্য তো আসলে এক্সপিরিয়েন্সটা খুবই ডিফারেন্ট হওয়া উচিত, বিকজ ফার্স্ট অফ অল 10 মিনিট স্কুল ওয়াজ মানে এমনভাবে আসলে পুরো জিনিসটাকে বানানো হয়েছিল যে কোনো স্ট্রাকচার আসলে ছিল না শুরুতে, মানে মাত্র কয়েকজন মানুষ, তারপরে আস্তে আস্তে এখন এটা আরও অনেক বড় একটা টিম হয়ে গেছে। সো কোনো কিছুই আসলে যে রিটেন একটা স্ট্রাকচারে থাকবে বা কোনো একটা পার্টিকুলার ফর্মেটে থাকবে কোনো কিছু ছিল না। সো আমার মনে হয় যে কোর টিমের সবকিছু আসলে বানায় করতে হয়েছে। হাউ ডু ইউ থিঙ্ক ইউ মানে ইভালুয়েট দিস এক্সপিরিয়েন্স, যে একটা অর্গানাইজেশনকে গ্রাউন্ড আপ থেকে স্টুডেন্ট অবস্থায় দেখা এবং স্টুডেন্ট অবস্থায় অন্যান্য স্টুডেন্টদেরকে ম্যানেজ করা এবং আস্তে আস্তে জিনিসটাকে বড় করা? এটা আই থিঙ্ক এটা হ্যাজ টু বি ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক এক্সপিরিয়েন্সেস অফ মাই লাইফ। কারণ দেখা যাচ্ছে যে আমি যখন আসছিলাম তখন আমরা মানে অ্যাজ ইউ সেড আমাদের কোনো স্ট্রাকচার ছিল না। মানে এখন আমরা যেই লেভেলের স্ট্রাকচারে অপারেট করি কিচ্ছু ছিল না তখন। এটা এভাবে ওয়ার্ক করতেছে, তার মানে আমাদের এরকম একটা এসওপি থাকা উচিত বা এরকম একটা মানে প্রসিজার লেখা থাকা উচিত, সো দ্যাট ফিউচারে যখন আমরা এই কাজটা করব তখন আমরা এই জিনিসটা পুরো দেখে ফলো করে ফেলতে পারি। সো অনেক ভুল করে শেখা হয়েছে, অনেক কিছু করে শেখা হয়েছে। সো আই ফিল লাইক দিস ইজ এক্সট্রিমলি নভেল একটা এক্সপিরিয়েন্স। এভরিওয়ান শেয়ারস দিস, এই কমন ওপিনিয়নটা যে জিনিসপত্রকে একদম স্ক্র্যাচ থেকে বিল্ড করা, ইট ক্যান গেট ইউ দ্য কাইন্ড অফ এক্সপিরিয়েন্স যেটা একটা কমপ্লিটলি সেট অর্গানাইজেশনে কাজ করলে অ্যাকচুয়ালি হয় না, বিকজ তখন সবকিছু সেট থাকে ফর ইউ। সো এই যে একটা স্টুডেন্ট হিসেবে আরো অনেকগুলো স্টুডেন্টকে ম্যানেজ করা, এবং মানে এইচআরের আসলে একটা কাজ কি থাকে, ইউ হ্যাভ টু এনকারেজ পিপল যখন মানুষ অনেক ভালো কাজ করে, আবার যখন মানুষ খারাপ মানে ঠিকমতো কাজ করতে পারছে না, পারফর্ম করতে পারছে না, ওকে আবার হচ্ছে গিয়ে প্যারাও দিতে হয়। সো এই যে মানে বিইং দ্য গুড পার্সন অলসো, লাইক ইউনো সামটাইমস মানে হ্যাভিং টু বি দি হার্শ পার্সন, বা ওভারঅল পুরো এক্সপিরিয়েন্স মিলায় তোমার জন্য একটা স্টুডেন্ট হিসেবে অথবা এইচআর প্রসেসটাকে লিড করার দিক থেকে সবচেয়ে প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জিং পার্টগুলো কি ছিল? I was never the sort of person যে মানুষজনের সাথে ওই যে sometimes you have to be the bad guy to bring out the best in someone, বলে না যে লাগে মাঝে মধ্যে করা। হ্যাঁ, আমিও ঝাড়ি খাইছি মুনজারিনের কাছে, এটা আই ক্যান সে রফসানের কাছে ঝাড়ি খাইছি। সো বেসিক্যালি আই থিংক যে ওই জিনিসটার সাথে অ্যাডাপ্ট করা ইজ সামথিং যেটা আমার নেচারের সাথে ইনিশিয়ালি যেত না। সো ওইটা শেখা লাগছে, বিকজ সামটাইমস ইটস এসেনশিয়াল। অলসো আই থিঙ্ক যে আরেকটা প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ ইজ কিপিং পিপল অ্যালাইনড উইথ দ্য ভিশন, যে আমাদের অর্গানাইজেশনের ভিশনটা কি, বা আমরা 5 years down the line বা 10 years down the line আমরা কি করতে চাই, বা where do we see ourselves। স্টুডেন্ট হিসেবে তো মানুষের জীবনে এমনিতেই অনেক চ্যালেঞ্জ থাকে, ধরো পড়াশোনা নিজেরটা করতে হয়, আবার হচ্ছে গিয়ে মানে বাবা মা চিন্তা করবে যে আরে তুই তো খালি পড়াশোনা করবি আর হচ্ছে গিয়ে বাসায় আসবি, এটা ছাড়া তো আর জীবনে কোনো কাজ নেই। সো ওইটার সাথে যখন এরকম একটা এডিশনাল এত বড় একটা রোল অ্যাড হয়, সো আই থিঙ্ক সবাই এখন চায় এরকম এডিশনাল এক্সপিরিয়েন্সেস অ্যাড করতে, নিজের সিভিটাকে একটু বড় করতে, লেটস সে যাতে পরবর্তীতে হায়ার এডুকেশনের জন্য মানে নিজের এক্সপিরিয়েন্সটা বাড়ে সেটার দিকে খেয়াল রাখতে। হোয়াটস লাইক ইয়োর way of dealing with all this together, but what's your suggestion when anyone comes up to you and asks you about how to manage time properly, how to make the balance? এই ব্যালেন্সটা আই থিংক স্ট্রাইক করতে আমার অনেক সময় লাগছে, বিকজ at least ইনিশিয়ালি আমার বাসা থেকে অনেক কমপ্লেইন আসতো, আমার মা আমার বোন, যে আমি বাসায় টাইম দিতে পারি না একদমই। সো দেখা যায় যে while you are trying to maneuver this, যে আমি কিভাবে সবকিছু ব্যালেন্স করব, সেটা বাসা, একাডেমিক্স অ্যান্ড দেন ওয়ার্ক, সবগুলো মিলে কিছু না কিছু ইনিশিয়ালি সাফার করে। এটা ইজ দ্য আই থিঙ্ক স্যাডেস্ট পার্ট অ্যাবাউট ইট। আমার ক্ষেত্রে ইনিশিয়ালি অ্যাটলিস্ট টিল আই ম্যানেজ টু ফিগার আউট যে কিভাবে ব্যালেন্স করা যায়। ওয়ান্স ইউ গেট ইনটু দ্য ফ্লো, মানে সেটা পড়াশোনার দিক দিয়ে হোক, প্রফেশনাল দিক দিয়ে হোক, যে ওই মানে যে প্রায়োরিটাইজ করাটা যখন আমরা শিখে যাই যে আচ্ছা এই টাইমে দিস ইজ ফর ওয়ার্ক, এই টাইমটাতে আমি কাজই করবো, বা এই টাইমে দিস ইজ ফর ফ্যামিলি, এই টাইমে আমাকে কিছু বললেও আমি কাজ করবো না। সো ওই প্রায়োরিটাইজ করাটা আই থিঙ্ক ইজ হোয়াট টেকস দ্য টাইম, যে ওই প্রায়োরিটি ওয়াইজ অর্গানাইজ করা, ওভাবে কাজ করা। সো ওইটা আমার একটু সময় লাগছে, বাট আই থিঙ্ক যে ইটস অল আ ম্যাটার অফ হাউ ইনভেস্টেড ইউ আর ইন সামথিং। আমার জন্য হয়তো বা যেটা একাডেমিক্যালি অনেক এনাফ, অন্য আরেকজনের জন্য ইট ক্যান বি ডিফারেন্ট। সো ওইটা ফিগার আউট করা যে একাডেমিক্যালি ওয়ের ডু আই সি মাই সেলফ, আমার জন্য মানে আমি কতটুকু চাচ্ছি, অ্যান্ড অতটুকু এফর্ট দিয়ে জিনিসটা ব্যালেন্স আউট করা আর কি। সো আমরা যখন একাডেমিক এফোর্টস নিয়ে কথাবার্তা বলতেছি, আপনাদেরকে এখন আমি একটা খুবই চমকপ্রদ তথ্য দিতে চাই, সেটা হচ্ছে যে while talking about IELTS
এবং এটার স্কোর, সো মুনজারিন শহীদের এইটার স্কোর হচ্ছে 8.5। সো আপনি নর্মালি হয়তো বা এই স্কোরটা শুনেন না আর কি, আশেপাশে আপনি হয়তো বা 7 শুনেন, হয়তো বা 8ও শুনছেন, কিন্তু 8.5 হয়তো বা আপনি খুব বেশি একটা শুনেন নাই। সো যখন আসলে আপনি বলছেন আমার সম্মানিত গেস্ট যে এই যে ব্যালেন্স করা পড়াশোনাটাকে ইনভেস্টেড হয়ে কাজ টাজ করা, so আপনি কিভাবে আসলে 8.5 পর্যন্ত আসলে পৌঁছালেন? আই থিঙ্ক এখানে অবভিয়াসলি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইন ইংলিশ একটা অনেক মেজর রোল প্লে করে। সো আমি ছোট থাকতে ওই যে বললাম না যে আমি ছোট থাকতে অনেক বই পড়তাম, সো অনেক ইংলিশ বই পড়তাম। ছোট থেকেই আমার ইংলিশের প্রতি একটা ডিফারেন্ট কাইন্ড অফ ইন্টারেস্ট ছিল, অ্যান্ড ইউনিভার্সিটিতে উঠেও ইংলিশ পড়ছি। সো আই ওয়াজ অলওয়েজ ইন টাচ উইথ ইংলিশ, ইউ কুড সে দ্যাট। মানে আই থিঙ্ক যেখানে একটা জিনিস অন্যদের ক্ষেত্রে একটু ফল শর্ট করে, যে হঠাৎ করে যখন আমরা আইএলস এর মতো একটা এক্সাম দিই, দেখা যায় যে অনেক জনের ক্ষেত্রে ওরা অনেক দিন ধরে আউট অফ টাচ ছিল, সেটা রাইটিং এর ক্ষেত্রে হতে পারে, রিডিং এর ক্ষেত্রে হতে পারে, যে কোনো সেকশনের ক্ষেত্রেই হতে পারে, যে অনেক দিন ধরে আউট অফ টাচ ছিল। এই কারণে যখন আমরা এক্সামটা দেই তখন আমরা আমাদের ওই বেস্ট অ্যাবিলিটিটাতে অ্যাকচুয়ালি দিতে পারি না এক্সামটা। সো ফর এনিওয়ান হু ওয়ান্টস টু স্কোর বেটার ইন আইএলস, আই থিঙ্ক ইজ মানে ডিফারেন্ট ওয়েজে ইংলিশের সাথে টাচে থাকতে হবে। সেটা ইংলিশ রাইটিং প্র্যাকটিস করার মাধ্যমে হতে পারে, ইংলিশ রিডিং প্র্যাকটিস করার মাধ্যমে হতে পারে, বেশি বেশি ইংলিশে কথা বলার মাধ্যমেও হতে পারে। সো ইন স্মল ওয়েজ ইংলিশের সাথে টাচে থাকতে হবে আর কি। যেখানে তিনি ঘরে বসে পুরো জাতিকে স্পোকেন ইংলিশ শিখিয়েছেন, এবং এটা নামই লিটারালি ঘরে বসে স্পোকেন ইংলিশ। মুজাহিন, তুমি যেটা বলছিলে আসলে যে ইউ নেভার বিন লাইক ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা পার্সন, মানে কখনোই তোমাকে ক্যামেরার সামনে দেখা যেত না। 10 মিনিট স্কুলে আসলে চারিদিকেই ক্যামেরা থাকে, এইখানে একটা ক্লাস হচ্ছে, এখানে আরেকটা ক্লাস হচ্ছে, এখানে একটা লাইভ ভিডিও হচ্ছে, এইখানেই আয়মান সাদিক দাঁড়া আছে, এইখানেই আবার আরেকটা কিছু হয়ে যাচ্ছে। কিন্তু তারপরে মুনজারিন শহীদকে আমরা কখনোই আসলে ক্যামেরার সামনে খুব বেশি একটা দেখতাম না। কিন্তু তারপরে হচ্ছে গিয়ে অ্যাজ ইউ সেড যে ইউ ফর দ্য ফার্স্ট টাইম টুক দ্য ডিসিশন যে না ঠিক আছে বানাই ভিডিও, কি আর একটা আছে, মানুষ দেখুক, 100 মানুষ দেখলে তো দেখবে। সো মানে আসলে কি দ্যাট ওয়াজ দ্য রিজন যে আসলে বানাই একটা ভিডিও, নাকি লেটস সে there was a small bit of inspiration from someone, বা কেউ একজন ছোট্ট একটু এনকারেজ করলো, বা তোমার কাছে কিছু একটা দেখে মনে হলো যে might be helpful? সো আমার এখানে মাল্টিপল ওয়েজে আই থিঙ্ক ইন্সপিরেশনটা কাজ করছে। একটা হলো যে ফার্স্ট হ্যান্ড দেখা, যে আমার ফ্রেন্ডরা হোক বা আমার আশেপাশে মানুষরা হোক, তারা ইংলিশ নিয়ে কত বেশি স্ট্রাগল করে। সো ইভেন গোয়িং টু ডিইউ, আমি অনেকজনকে অনেক স্ট্রাগল করতে দেখছি, যে যারা হয়তো বা ইংলিশ ডিপার্টমেন্টেই পড়তেছে, বাট ওদের ইংলিশটার কারণে ওরা মানে ওই ডিপার্টমেন্টে এসেও দে আর স্ট্রাগলিং বিকজ অফ ইংলিশ। তো ওই জিনিসগুলো ফার্স্ট হ্যান্ড দেখার কারণে আই থিঙ্ক আমার সবসময় আমার মধ্যে একটা জিনিস কাজ করতো, যে হাউ ডু ইউ ফিক্স সামথিং, মানে ইন দ্য সিস্টেম হোক বা আউট অফ দ্য সিস্টেম হোক, বাট হাউ ডু ইউ ফিক্স দিস। সো পার্সোনাল লেভেলে আই থট যে হোয়াট আর আ ফিউ থিংস যেগুলো আমি যখন ইনিশিয়ালি ইংলিশ শিখতাম আমি করছি, বা what are some of those things যেগুলো আমি যখন করতাম আমি করে করে নিজেকে শিখাতে পারছি। সো আই ট্রাই টু ডু দ্যাট, মানে ভিডিওস এর মাধ্যমেও আই ট্রাই টু টিচ ইন আ ওয়ে সো দ্যাট আমার মনে হচ্ছিল যে আমি যখন ইনিশিয়ালি ইংলিশ শেখা শুরু করতাম তখন ওই জিনিসগুলোকে কিভাবে ভিডিওর মাধ্যমে আনা যায়, যে খুব ইজি রাখা, যে সিচুয়েশন গুলোতে ইংলিশে অনেক বেশি কথা বলা লাগে ওই সিচুয়েশন গুলো রাখা। সো আই থিঙ্ক ওই কম্বাইন্ড উইথ এক্সপিরিয়েন্সেস অফ পিপল and experiences that I had with English, so দুইটা মিলাই I think that was what shaped the overall content of ঘরে বসে স্পোকেন ইংলিশ আর কি। কোন মোমেন্টে কি ইউ রিয়েলাইজ যে আচ্ছা দিস ইজ টেকিং আ বুম, মানে এত তো এরকম হয়ে যাবে এটা তো মনে হয় এক্সপেক্ট করি না, বাট দেন এগেন ইউনো আয়মান সাদিকের থেকেও বেশি ভিউ চলে আসতেছে। এন্ড অলসো দ্য ফার্স্ট মোমেন্ট ওয়াজ দ্য ফার্স্ট ভিডিও, মানে ফার্স্ট ভিডিও যেদিন গেছে ওই দিনই আই থিঙ্ক আমাদের ইট ওয়াজ আ ভেরি কমন টপিক, আই থিঙ্ক দ্যাটস ওয়াই ওটা নিয়ে মানুষ রেজোনেটও করছে খুব, যে আমার ফার্স্ট ভিডিও ওয়াজ হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। সো ওইটা যখন দিলাম আই থিঙ্ক সেম ডেতে উইদিন অ্যান আওয়ার it reached 100K views and I was like I was prepared for 100 views so এটা কিভাবে 1 ঘন্টায় 100K হয়ে গেল। সো আই থিঙ্ক ওই যখন 1 লাখ মানুষ দেখলো ফার্স্ট ভিডিওটা উইদিন দ্য ফার্স্ট আওয়ার, তখনই বুঝতে পারছি যে দিস ইজ সামথিং পিপল ওয়ান্ট, যে ইংলিশে কিভাবে কমিউনিকেট করতে হয় এটা মানুষজন অ্যাকচুয়ালি চাচ্ছে। ফোর্থ বা ফিফথ ভিডিওতে গিয়ে it hit 7 নাকি 8 মিলিয়ন ভিউজ। আই থিঙ্ক এখন it stands at 8 মিলিয়ন ভিউজ। মানে এটা আমার কল্পনারও বাইরে, মানে আমি যেখানে 100 জন ভিডিও দেখবে ওইটা চিন্তা করে শুরু করছি, ফোর্থ ভিডিওটা না ফিফথ ভিডিওটা গিয়ে 7 মিলিয়ন হিট করলো, তখন মনে হলো যে আচ্ছা
টাইম টু টেক দিস সিরিয়াসলি। প্রথম যখন হচ্ছে কি তুমি রিয়েলাইজ করতেছো যে হচ্ছে মানে দ্য ভিডিওস আর বুমিং, একদম মিলিয়ন্স ক্রস করে যাচ্ছে, সো হোয়াট ওয়াজ তোমার বাসা থেকে রিয়াকশন, হোয়াট ওয়াজ তোমার কলিগদের রিয়াকশন, হোয়াট ওয়াজ তোমার ফ্রেন্ডদের রিয়াকশন? আচ্ছা, আমার বাসার থেকে রিয়াকশন ওয়াজ ইনিশিয়ালি আই থিঙ্ক আমার মা আবার খুব অল্পতে ভয় পায়, সো আমার মায়ের সাইড থেকে শি ওয়াজ ভেরি হ্যাপি ইনিশিয়ালি, বাট আস্তে আস্তে যখন দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওগুলো যত মাসের কাছে রিচ করে তত অনেক ডিফারেন্ট কাইন্ড অফ ওপিনিয়নসও আসে। সো ইনিশিয়ালি ইট ওয়াজ অল আগেন আমাদের 10 মিনিট স্কুলের বাবলের মধ্যেই ছিল। তারপরে আস্তে আস্তে যখন প্রথম আলো ভিডিও শেয়ার করলো, তারপরে এনটিভি ভিডিও শেয়ার করলো, তখন গিয়ে আই থিঙ্ক আরো অনেক বেশি মাসে রিচ করছেন। আমার মা আবার কেমনে কেমনে জানি আমার মায়ের নিউজ ফিডে ওগুলাই আসতো। সো দ্য ফ্যাক্ট যে ইন্টারনেটে যখন যে কোনো একটা কন্টেন্ট আমরা আপলোড করি, সো দের ইজ এ সার্টেন নাম্বার অ্যাটাচ টু ইট, রাইট? যে কতজন মানুষ দেখলো, কতগুলো রিয়াকশনস আসলো, কতগুলো শেয়ার হইলো, হাউ ইম্পর্টেন্ট আর দিস নাম্বারস টু ইউ? আই থিঙ্ক আমার জন্য নাম্বারটা ইনিশিয়ালি আমাকে জিজ্ঞেস করা হলে আমি বলতাম যে ইম্পর্টেন্ট হয়তো বা না, বাট আই থিঙ্ক নাও দ্যাট আইভ সিন দ্য স্কেল অফ থিংস, যে অ্যাকচুয়ালি বাংলাদেশে ইংলিশের ডিমান্ডটা কত বেশি, অ্যান্ড সেটার মানে ইংলিশের মার্কেটটা কত বড়, ইংলিশ শিখতে চায় এই মার্কেটটা কত বড়, অ্যান্ড আই এম অলওয়েজ কম্পেয়ারিং যে আমার ভিডিও ওই মার্কেটটার কত পার্সেন্টকে রিচ করতে পারে, বিকজ ইটস ইম্পর্টেন্ট। বিকজ আমি যখন একটা টিউটোরিয়াল বানাচ্ছি বা একটা ভিডিও বানাচ্ছি, আমার মনে কিন্তু ওটাই কাজ করে যে কিভাবে ম্যাক্সিমাম মানুষদের কাছে এটা রিচ করানো যায় বা কিভাবে ম্যাক্সিমাম মানুষজনের কাছে এটা পৌঁছানো যায়। সো এখন আমার জন্য নাম্বারটা ইজ ইম্পর্টেন্ট। আমি যখন দেখি যে আগের একটা ভিডিও প্রবাবলি জাস্ট এক্সাম্পল, যে আগের একটা ভিডিও 1 মিলিয়ন স্টুডেন্টসদেরকে রিচ করতে পারছে, এখন একটা ভিডিও হয়তো বা 1 মিলিয়ন স্টুডেন্টসদেরকে রিচ করেনি, আই এম অলওয়েজ ইভ্যালুয়েটিং যে কেন এটা 1 মিলিয়নকে রিচ করতে পারলো না, and how can I get to those students, because I think at the end of the day একটা টিচারের জন্য স্পেশালি the metric is this, যে how do I teach as many students as possible, how do I make sure যে the knowledge goes মানে শুধু ঢাকার মধ্যেই না, ঢাকার বাইরে যে রিমোট এরিয়াগুলো আছে বা একটা গ্রাম আছে, একটা জেলা আছে, হাউ ডু ইউ রিচ আউট টু দোজ স্টুডেন্টস অ্যাজ ওয়েল, বিকজ আসলে নিডটা কিন্তু ঢাকার বাইরে গিয়ে আরো অনেক দূর পর্যন্ত যায়। সো তুমি নিজে একটা স্টুডেন্ট থাকা অবস্থায় তুমি স্টুডেন্টদের জন্য কিছু একটা ক্রিয়েট করলা, এবং আই থিঙ্ক তুমি আসলে বিভিন্ন বাবলের স্টুডেন্টদের কাছ থেকে তাদের কাছে পৌঁছাতে পারছো, অফকোর্স, অ্যান্ড অফকোর্স তাদের কাছ থেকে বিভিন্ন বাবল থেকে অনেক রকমের রিয়াকশন পাইছো। সো লেটস সে তুমি হয়তো বা তোমার একটা ভিডিও হয়তো বা খুবই অ্যাফ্লুয়েন্ট একটা ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্টও দেখছে, ঢাকার বাংলা মিডিয়াম স্কুলের অনেক স্টুডেন্টও দেখছে, আবার একদম লেটস সে রাজশাহীর কোনো একটা জেলা স্কুলের স্টুডেন্টও দেখছে। সো হোয়াট আর অল দ্য ডিফারেন্ট সর্ট অফ রেসপন্সেস ইউ ইউজ টু গেট ফ্রম স্টুডেন্টস? জি, সো আই থিঙ্ক আমি ফার্স্টে একটা খুবই লার্জ স্কেলে যে অ্যাপ্রিসিয়েশনটা পাইছি সেটা হচ্ছে কন্টেন্ট অনেক সিম্পল রাখার কারণে। আই থিঙ্ক দ্যাটস সামথিং যেটা এখনো যখন মানে নতুন কেউ এসে ভিডিওটা দেখে, দিস ইজ সামথিং যেটা ওভার টাইম খুব কমন থাকছে, যে আগে যারা ভিডিও দেখতো আর এখনো এসে যে ভিডিও দেখতেছে, একটা খুব কমন ফিডব্যাক হচ্ছে যে আপু আপনি অনেক সিম্পল করে পড়া। দিস ওয়াজ সামথিং আই থিঙ্ক দে ডিডন্ট নো। সো দ্যাট হ্যাজ বিন আ কনসিস্টেন্ট পজিটিভ রেসপন্স, যে অনেক সিম্পল করে অনেক ইজি করে কিভাবে ডিফারেন্ট সিচুয়েশনে পড়ানো যায় ওইটা দেখানো বা ওইভাবে পড়া বা ওইভাবে শিখা, দ্যাট ওয়াজ ওয়ান। আর আরেকটা আই থিঙ্ক যে খুবই ইন্টারেস্টিং ফিডব্যাক হচ্ছে যে বিকজ আই থিঙ্ক আমার ব্যাকগ্রাউন্ডটা ইংলিশ টিচিং এর মধ্যে ছিল, অনেক কিছু আমি কিন্তু ক্লাসে যেগুলা শিখছি সেগুলোর মধ্যে থেকেই আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, যে ক্লাসে তো এইভাবে শিখছিলাম এটাকে বাংলাদেশি কনটেক্সটে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। তুমি কখনোই ক্যামেরার সামনের মানুষ ছিল না, তুমি সবসময় একজন ক্যামেরার পেছনের মানুষ, তুমি পিছন থেকে পুরো একটা অর্গানাইজেশনকে কিভাবে দাঁড় করাতে হয়, কিভাবে মানুষের কাছ থেকে তার বেস্টটা বের করে আনতে হয়, সেরকম একটা মানুষ। সেরকম একটা মানুষ যখন ভিডিও বানানো শুরু করলো, ভিডিওটা প্রচুর মানুষের কাছে পৌঁছানো শুরু করলো, ইন্টারনেটে তুমি একটা মানুষ হিসেবে অনেক মানুষের কাছে পৌঁছানো শুরু করলা, এবং টকিং অ্যাবাউট অল দ্য সোর্টস অফ চ্যালেঞ্জেস দ্যাট উই নো অফ বাংলাদেশের ইন্টারনেট স্পেসে, স্পেশালি মেয়েদের জন্য। সো হাউ লেটস সে প্রিপেয়ার্ড ওয়্যার ইউ, অর আসলে সিচুয়েশনটা কেমন ছিল তোমার জন্য? লার্জলি পজিটিভ। লার্জলি আমি মানুষজনের থেকে যে রেসপন্সটা পাইছি বা লার্জলি মানুষজনের থেকে যে ফিডব্যাকগুলো পাইছি, ইট হ্যাজ বিন ভেরি পজিটিভ। বাট আই থিঙ্ক যে ইভেন
দেন যখন আমি মাঝে মধ্যেই যাই যে আমার ভিডিওর নিচে কি কি ধরনের কমেন্ট আসতেছে দেখি, মানে কোথাও কোনো ছবি দিলে ছবির নিচে কি কমেন্ট আসছে সেগুলো দেখি, অ্যান্ড ইট কাইন্ড অফ স্টিক্স। মানে 100টা কমেন্টের মধ্যেও না কেন জানি মাঝে মধ্যে দেখা যায় যে একটা দুইটা যদি নেগেটিভ কমেন্ট থাকে, ওই একটা দুইটা নেগেটিভ কমেন্ট অনেকক্ষণ মনে থাকে। ভালো কমেন্টগুলো দেখা যায় যে দেখতেছি বাট কেন জানি 100টার মধ্যে ওই 2টা কমেন্টই আমার অনেকক্ষণ ধরে মনে থাকে যে আচ্ছা এভাবে কেন বললো বা এটা কেন বললো, মানে এটা তো কন্টেন্টের সাথে রেলেভেন্ট কিছু ছিল না, এটা কেন বললো। সো আই থিঙ্ক যে অ্যাজ উইমেন আমাদের একটা টাফ স্কিন তো থাকা লাগে, যে দেখা যায় যে আমরা অনেক কিছুকে ইগনোর করা আমাদের শিখতে হচ্ছে, সেটা কন্টেন্ট মেকিং স্পেসে হোক বা ইভেন আউট অফ দ্য কন্টেন্ট মেকিং স্পেস, উই হ্যাভ টু ইগনোর আ লট অফ থিংস if we truly want to prioritize our success above it all আর কি। সো দেখা যায় যে আমিও শুরুর দিকে ওই ধরনের কিছু ফিডব্যাক পেয়ে বা ওই ধরনের কিছু কমেন্ট পড়ে দেখা যেত যে একটু র্যাটেলড হতাম যে আচ্ছা কেন বলতেছে, একটু হিমশিম খাইতাম। বাট আস্তে আস্তে আমার মনে হচ্ছিল যে না, ইউ নো হোয়াট, আমার নিজের যেই গোলটা আছে বা নিজের যেই এইমটা আছে, আই হ্যাভ টু লার্ন হাউ টু পুট দ্যাট অ্যাবাভ। সো আমরা মুনজারিন শহীদের লাইফের অনেক ব্যাপার অলরেডি অ্যানালাইজ করে ফেলছি, বাট আমার কাছে মনে হয় সেটা লিঙ্কডইন প্রোফাইলে হোক আর হচ্ছে গিয়ে জীবনের জন্য হোক, পুরো ব্যাপারটা একটা অন্য লেভেলে চলে যায় যখন আপনি আপনার নামের পাশে অথর ওয়ার্ডটা ইউজ করতে পারেন। তখন আসলে অনেক বিজ্ঞ লাগে নিজেকে। একটা তো হচ্ছে কি যখন আপনি চশমা পড়া শুরু করেন তখন আপনার একটু বিজ্ঞ লাগে, আর এরপর হচ্ছে যখন আমরা আসলে অথর ওয়ার্ডটা যাদের নামের পাশে দিই তাদেরকে অনেক বিজ্ঞ লাগে। সো এই যে কোনো বই মেলা হচ্ছে না, কোনো ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন নাই, হ্যাঁ, খুবই অন্যরকম একটা দুনিয়া, এর মধ্যে তুমি একটা বইয়ের 70,000 80,000 কপি বিক্রি করে ফেললা, তাও হচ্ছে ইন্টারনেটে। আমি অনেস্টলি যদি বলি আমার ফিজিক্যাল বুক ডিস্ট্রিবিউট করার এক্সপিরিয়েন্স এখনো হয় নাই। লেটস হোপ, ফিঙ্গার্স ক্রস, যে ওই এক্সপিরিয়েন্সটা ভেরি সুন হয়, সো আই হ্যাভ সামথিং টু কম্পেয়ার ইট টু। বাট আমার জন্য মানে এই জিনিসটার এক্সপিরিয়েন্স ওয়াজ নো লেস, বিকজ আগেন যখন বইটা আমি লিখলাম অ্যান্ড বইটা পাবলিশ হলো, আই ডিড নট থিঙ্ক, আমার তখনও মনে হচ্ছিল যে ভাই 100 জন কিনবে, এর বেশি হয়তো কিনবে না, আর ওই 100 জনের মধ্যে মনে হয় 70-80 জনই 10 মিনিট স্কুলের মানুষজন হবে। সো দেখা যাচ্ছে যে তখনও আই ডিডন্ট হ্যাভ a really big sort of expectation out of it, but মানে miles and beyond, মানে ওই এক্সপেকটেশনটা হ্যাজ বিন শ্যাটার্ড। সো আই থিঙ্ক আগেন ওখানে একটা বিশাল বড় জিনিস কাজ করছে, হলো যে দ্য নিড, যে মানুষজন অ্যাকচুয়ালি চাচ্ছিল যে স্পোকেন ইংলিশের এরকম একটা বই থাকবে যেটা ওরা এত ইজিলি পাবে, মানুষজনের হাতে হাতে কোনো মানে ফিজিক্যাল কন্ট্যাক্ট ছাড়া, তাদের সেফটি মাথায় রেখে, সবকিছু মাথায় রেখে ওদের হাতে হাতে একটা বই পৌঁছানো গেছে। রাইট। সো যে এত হাজার কপি বই বিক্রি হয়ে গেল, মিলিয়ন ভিউজ আসলো ভিডিওতে, এবং আরো অনেক কিছু তো হইলো ডেফিনেটলি, কিন্তু সবকিছু মিলায় এখনো পর্যন্ত সো ফার, হোয়াটস দ্য মোস্ট লাইক স্পেশাল অ্যাপ্রিসিয়েশন দ্যাট ইউ হ্যাভ রিসিভড অ্যাজ মুনজারিন শহীদ, দি ফেমাস মুনজারিন শহীদ? আই থিঙ্ক আমার এটা যদি আমি একটা কমন অ্যাপ্রিসিয়েশনের কথা বলি, তাহলে ইনিশিয়ালি যখন আমি ভিডিও করা শুরু করি তখন আই ডিড নট পার্টিকুলারলি হ্যাভ একটা সার্টেন টার্গেট গ্রুপ ইন মাইন্ড, যে মানে আই হ্যাভ স্টুডেন্টস ইন মাইন্ড, শর্ট মানে একদম সিম্পল থিংস, যে আই হ্যাভ স্টুডেন্টস ইন মাইন্ড। বাট ওয়ান্স আমি ভিডিওগুলো বানানো শুরু করার পরে একটা খুবই ইউনিক একটা ফিডব্যাক পাচ্ছি, যে মানুষজন তো দেখেই, স্টুডেন্টরা তো দেখেই, বাট ওদের মারাও দেখে। সো দ্য ফার্স্ট টাইম ওয়েন আই হার্ড এটা, মানে দিস, যে একটা স্টুডেন্ট আমাকে বলছে যে আপু আমি তো দেখি, বাট আমি আমার মায়ের সাথেও দেখি, বিকজ আমার মাও আপনার ভিডিও থেকে শিখতে পারতেছে। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য মানে টার্নিং পয়েন্ট ফর মি, বিকজ দিস ওয়াজ গ্রুপ অফ পিপল that I did not think my videos would reach out to. তুমি আসলে তোমার জীবনে 20 সামথিং একটা স্টেজে আসো, এবং এরকম 20 সামথিং একটা স্টেজে আসলে নর্মাল, মানে একটা লেটস সে নর্মাল ফ্লোতে মানুষের জীবনটা এর থেকে অনেক ডিফারেন্ট থাকে। হয়তো বা বাই দিস এজ অনেকে বিয়ে হয়ে যায়, অনেকে বিয়ে করে ফেলে, বাই দিস এজ হয়তো বা সে তার প্রথম ডেস্ক জব করা শুরু করে, অথবা লেটস সে এখনো পর্যন্ত পড়াশোনার মধ্যেই থাকে, নানা অত বেশি কিছু করা হয় না। সো তোমার লাইফ হ্যাজ বিন অনেক ডিফারেন্ট, অনেক অনেক বেশি ডিফারেন্ট, অ্যান্ড ধরো তোমার এর পিছনে অনেক খাটাখাটনি অনেক বেশি করতে হয়েছে অনেকের তুলনায়, আবার তোমার এর পিছনে লেটস সে হয়তো বা লেটস সে দি অ্যাপ্রিসিয়েশন দ্যাট ইউ হ্যাভ রিসিভড ওইটারও আসলে ডিগ্রিটা অন্য লেভেলের।
অল দি এক্সপিরিয়েন্সেস আই থিঙ্ক ওইটাও সব মিলায় খুবই ডিফারেন্ট কম্পেয়ার টু যেটা সবাই পায়, বাট হোয়াট মেক্স ইট অল ওয়ার্থ ইট? I'm not sure, honestly. মানে এটা I wish I had a মানে একদম perfect একটা answer to give to this question, but I think what makes it worth it is again মানে the scale of things. যে আমি যখন দেখতেছি যে আমার একটা ভিডিওর মাধ্যমে বা একটা টিউটোরিয়ালের মাধ্যমে লাখ লাখ ছাড়াই মানে এর থেকেও বেশি মানুষজন দেখতেছে, এর থেকেও বেশি মানুষজন বেনিফিটেড হচ্ছে, তখন ইট ফিলস লাইক আচ্ছা রাত 4টা-5টা পর্যন্ত জেগে যে বইটা লিখলাম ইট ওয়াজ ওয়ার্থ ইট, বা 2টা-3টা পর্যন্ত জেগে যে ভিডিওগুলো বানালাম ইট ওয়াজ ওয়ার্থ ইট। এখন তো আমরা ওই ইংলিশ শেখার যেই বাউন্ডারিটা আছে ওটা বাংলাদেশকে ছাড়াই চলে গেছে, আর বাংলাদেশের মধ্যেও যারা দেখতেছে দ্য নাম্বার ইজ হিউজ। সো তখন মনে হয় যে না, ইটস ওয়ার্থ ইট, মানে আরো এফর্ট দিলে প্রবাবলি আরো অনেক জনকে রিচ করা যাবে। সো দ্যাটস হোয়াট কিপস মি গোইং আর কি। অ্যাবসলিউটলি। অ্যান্ড আমার কাছে মনে হয় যে কোন জিনিসটা পার্টিকুলারলি এটাকে ওয়ার্থ ইট করে এরকম একটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া মাইট বি ভেরি ডিফিকাল্ট, কিন্তু ওয়ান্স something, let's say, hits your core, once something hits like sort of একটা জায়গা যেখানে you find purpose in doing something, you find, let's say, a lot of appreciation, আমরা যখন নিজেরা দেখতে পাই যে আসলে কোনো একটা কাজের মাধ্যমে মানুষের লাইফে ইম্প্যাক্ট পড়তেছে, সো ওইটার থেকে আসলে খুব কমই আসলে ফিলিং আছে যেটা ওটাকে ক্রস করতে পারে, ওভারকাম করতে পারে। সো আই এম শিওর যে দ্য ওয়ার্ক দ্যাট ইউ ডু and the experiences that you get is absolutely special. So Nino Rossi as a brand, Apex also as one of the biggest brands in the country, just wanted to be a small part of your journey, এবং তোমাকে এই কারণে বলা হয়েছিল যে Apex and Nino Rossi on behalf of you would be willing to donate 50,000 টাকার একটা ডোনেশন to any organization that you'd like. So তুমি কোন অর্গানাইজেশনে এই ডোনেশনটা করবা এবং কেন? আমি যখন আমাকে এটা বলা হয় যে আমার সাইড থেকে they will be donating on my behalf, so the organization that struck to me the most was Bidyanando, because I think ever since Bangladesh has started going through the situation of এই যে লকডাউনে থাকা বা করোনার কারণে আমরা বিভিন্ন ধরনের মানে অনেক ধরনের সিচুয়েশন ফেস করা লাগছে, যেটা প্রবলি ডিরেক্টলি করোনার সাথে রিলেটেডও ছিল না, মানে অনেক ধরনের সমস্যা ফেস করা লাগছে যেগুলো জাস্ট কেম অ্যাজ অ্যান আফটার ম্যাথ অফ ইট। সো আমার সাইড থেকে আই পার্সোনালি ফেল্ট যে দে আর অ্যান অর্গানাইজেশন দ্যাটস ডুইং আ লট টু হেল্প পিপল ট্যাকল উইথ দোজ আফটারম্যাথ অ্যান্ড হেল্প পিপল ট্যাকল উইথ দিস প্রবলেমস যেগুলো হয়তো বা ওরা অন্য কোনো ওয়েতে ট্যাকল করতে পারতো না। So that's why I picked Bidyanando Foundation. Absolutely, এবং I think it makes all the sense. কোয়ারেন্টিনে আসলে এই দুইটা আইডেন্টিটি আমাদের জন্য খুবই স্পেশাল ছিল। এক তো বিদ্যানন্দ, তার হচ্ছে যখন যার যেটা দরকার সেটাই হচ্ছে তারা কিভাবে যেন করে ফেলতেছে। একটা হসপিটালের অভাব হলে হসপিটাল বানাই ফেলতেছে মানে এক সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে। সো যেই কাজটা বিদ্যানন্দ করে মানে দেখাইছে লাইক অন আ কন্টিনিউয়াস বেসিস, আই থিঙ্ক দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি স্পেশাল। আর একদিকে তো ছিল মুনজারিন শহীদ, যে এর মধ্যে আসলে বাংলাদেশের মোটামুটি 1 কোটি মানুষকে ইংরেজি শিখাই দিচ্ছে। সো আমার কাছে দিস ইন্টারভিউ ওয়াজ কোয়াইট স্পেশাল বিকজ মানে আই হ্যাভ বিন ফ্রেন্ডস উইথ মুনজারিন শহীদ ফর আ লং টাইম, এখন থেকে আরও 4-5 বছর আগ থেকে, কিন্তু আসলে একটা মানুষের ভিতরের কথাবার্তা বা ভিতরের ফিলসফিগুলো সর্ট অফ মেক্স ইউ রিয়েলাইজ আ লট অফ থিংস অ্যাবাউট দেয়ার প্রায়োরিটিস। এবং আমার কাছে মনে হয় মুনজারিন শহীদ ইজ অ্যান এক্সাম্পল টু ব্রেক আ সার্টেন কাইন্ড অফ স্টেরিওটাইপ। সেটা হচ্ছে যে স্টুডেন্ট হিসেবে তেমন কিছু বড়সড় করা যায় না, আসলে স্টুডেন্ট হিসেবে একটু ওয়েট করতে হবে, বড় হয়ে করতে হবে, অ্যান্ড আমাদের একটা প্ল্যাটফর্ম লাগে কোনো ভালো কিছু একটা করতে। আই থিঙ্ক এই দুনিয়ায় এসে, এই পার্টিকুলার সোশ্যাল মিডিয়ার যুগে এসে আসলে প্ল্যাটফর্ম নিজে বানাই নেওয়া যায়, এবং ওই প্ল্যাটফর্মের থ্রুতে লাখ লাখ মানুষ কন্টিনিউয়াস বেসিসে আসলে আপনার কাছ থেকে একটা পজিটিভ ইম্প্যাক্ট পেতে পারে। মুনজারিন শহীদ ইজ prime example to me in that particular regard. So thank you so much, Munzereen, for sharing all this wonderful insights. থ্যাংক ইউ সো মাচ রাফসান। মানে আমি অফেন দেখা যায় যে এই ধরনের এত প্রেজ যখন মানুষজন করে, আনাদার রিয়েলি ইন্টারেস্টিং থিং টু এন্ড দ্য শো অন, যে আই অ্যাম আ ভেরি অকওয়ার্ড পার্সন। যখন দেখা যায় যে মানুষজন আমাকে এত প্রেজ করে, আই অফেন ফল শর্ট ইন দিস সিচুয়েশনস, বাট থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি হিয়ার। অ্যান্ড আই থিঙ্ক যে আমরা যেভাবে আমরা উই আর ট্রাইং টু কমিউনিকেট দ্য মেসেজ, এপেক্স করতে চাচ্ছে, নিনো রসি করতে চাচ্ছে যে women are superheroes in their own right. So there are so many women doing so many incredible things.
সেটা তাদের ঘরের ভিতরেই হোক বা ঘরের বাইরে হোক, সব জায়গায় দে আর ডুইং so many incredible things. So thanks to Apex, thanks to Nino Rossi that they're creating this platform so that women like me, আমরা এসে আমাদের স্টোরিটাও শেয়ার করতে পারি, and we hope যে it also inspires generations of other women যে ওরাও যাতে they can break out of these stereotypes and break out of these shackles and do something amazing for themselves. Absolutely. Thank you, Munzereen, as well. So, all the women, সবাই টেক নোট, মুনজারিনের ভিডিও বেশি বেশি করে দেখো, ইন্সপিরেশন নাও, এবং হচ্ছে গিয়ে বি আ মুনজারিন শহীদ ইন ইউর ওন ফিল্ড অ্যান্ড ডু সামথিং, অ্যান্ড অফকোর্স তারপরে লিভ আ মেসেজ ফর মুনজারিন শহীদ যে আসলে আপু তোমার এই ভিডিওটা দেখে তোমার আলোয় তুমি যে বিজয় ছিনিয়ে এনেছো সেটা দেখে আমি একটু ইন্সপায়ার্ড হলাম এবং তারপর আমি এটা করলাম। On that note, let's put an end to this conversation and the episode. Munzereen, thank you once again. Bye bye. Thank you. ভালো থাকো। আমি সর্বময় সর্বময় তুই জয় নির্ভয় বিজয়ার শক্তি আমি সর্বময় তুই জয়